সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি বৈধ। আইনজীবীরা বলতেছে যে জুলাই সনদ অবৈধ। প্লাকার্ড নিয়ে গেছে ভিতরে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে সংসদে ভবনে প্লাকার্ড কিভাবে ঢুকলো? স্পিকার কোথায়? জি, সে তো ইয়েতে ছিল, সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছিল। তাহলে সে কি আছে না নাই? শোক প্রস্তাব একটা হাজির করা হয়েছে। এরপরে অনেকেই প্রস্তাব শুরু করছে। যুদ্ধের উপর যে দায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করছে এই সংসদ। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আপনারা সবাই জানেন, অনুষ্ঠান যারা দেখছেন, আমাদের সংসদ অধিবেশন গত কদিন আগে শেষ হয়েছে। সংসদ অধিবেশন প্রাণবন্ত যেমন ছিল, তেমনি ছিল উত্তপ্ত। সংবিধান সংস্কার পরিষদ, জুলাই জাতীয় সনদ, এসব নিয়ে বিরোধী দল আন্দোলন করেছে। তারপর রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ভাষণের সময় তারা ওয়াকআউট করেছে। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যেটা আলাপ করছিলাম, সংসদ তো উত্তপ্ত হলো, সামনের দিনগুলোতে কেমন হতে পারে, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে বিরোধী দল কিন্তু বলছে এটি যাতে দ্রুত বাস্তবায়িত হয়। আপনি কি বলবেন? দেখেন, জুলাই জাতীয় সনদ প্রিন্টেড ফর্মে যেটা সবাই স্বাক্ষর করেছে, জি জি, এখানে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা দাড়ি কমা সেমিকোলন পর্যন্ত বাস্তবায়ন করব। অর্থাৎ ওখানে জুলাই সনদে যেটা বলা আছে যে অনেক ইস্যুতে তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, জি, বিএনপিরও আছে, জামাতেরও আছে, অন্য দলেরও আছে। যে জায়গায় নোট অফ ডিসেন্ট আছে ওখানে কিন্তু ফুটনোট দেওয়া আছে। নোট বলা হয়েছে এই দল যদি নির্বাচনী ইশতেহারে দিয়ে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তার মতো করে সে করতে পারবে। অর্থাৎ যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপির ক্ষেত্রে স্পেশালি, তারা 2/3 মেজরিটি পেয়ে গেছে, তাহলে তাদের আইনগত কিন্তু কোনো বাইন্ডিংস নাই। কারণ হচ্ছে ওখানে নোট অফ ডিসেন্টে যেটা গণভোটে গেছে সেটা কিন্তু 4 দফা আকারে গেছে, সেখানে নোট অফ ডিসেন্ট উল্লেখ নাই। তো কিন্তু জুলাই সনদে এটা উল্লেখ আছে। তো এখন যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, ধরেন এই সংবিধানে শেখ হাসিনার সময় 7 অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক সংস্কার, সংবিধানের মৌলিক সংস্কার যদি করে, যারাই করবে এবং যারা সমর্থন করবে তাদেরও কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলায় শাস্তি হবে, তার মানে ক্যাপিটাল পানিশমেন্ট। এখন 7-এর কতে কোন কোন ইস্যু আপনার মৌলিক সংস্কারের আওতায় পড়ে সেটা উল্লেখ করা আছে। আর 132 অনুচ্ছেদে আপনার বলা আছে যে সংবিধান সংস্কার করবে কি করে, এবং এই জন্যে 7 অনুচ্ছেদে বলা আছে যে 132-এ যাই বলা থাকুক না কেন 7 অনুচ্ছেদ বহাল থাকবে। তো এখন ধরেন আপনি, এটা তো বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার সুপ্রিম কোর্টের উপদেশ নিয়ে 138 অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী আপনার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তাহলে এটা একটা সাংবিধানিক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারের কিন্তু সংবিধানের মৌলিক ইস্যুতে আপনার সংস্কার করার ম্যান্ডেটই নাই, যেহেতু সংবিধান অনুযায়ী ওত নিয়েছে। এখন এই ব্যাপারটা হচ্ছে, ধরেন অপোজিশন বলতেছে, জামাতের নেতৃত্বে 11 দল, তারা বলতেছে যে না, গণভোটে যেহেতু জুলাই সনদ মেজরিটি পেয়েছে, সুতরাং এটা প্যাকেজ দিলে 6 সপ্তাহ 180 দিনের মধ্যে এটা আপনার জুলাই সনদ করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ প্রেসিডেন্টের আদেশ দিয়ে কিন্তু জারি করা হয়েছে। তো প্রেসিডেন্ট তো, সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট কোনো আদেশ দিতে পারে না, সেটা অবৈধ। এবং এই জন্য জুলাই সনদের ব্যাপারে কিন্তু এত উচ্চ আদালতে রিটও আছে, সে রিটে হয়তো রায় হবে। এবং দেখা গেছে যে জুলাই সনদ যেটা ইলিগেল, আমাদের দেশে পতিতদশা আপনার
অ্যাডভোকেটরাও তা বলতেছে, আইনজীবীরাও বলতেছে যে জুলাই সনদ অবৈধ, মানে আইনের সংবিধানের চোখে অবৈধ। তো এখন আসলে কি অবৈধ? অবৈধ, আদেশ দিতে পারে না প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। এখন অপোজিশন থেকে বলা হচ্ছে যে না, সংসদ যেহেতু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সংসদ একমত হলেই তো হয়, তাদের বক্তব্য। কিন্তু সংবিধানে তো আলাদা 7 অনুচ্ছেদ দেওয়া আছে। এখন আপনি এখন করলেন, ধরেন সংবিধানে 2/3 মেজরিটি আছে, বিএনপি ছাড় দিল। এখন আপনি, আমি নাগরিক, আমরা যারা রিড করলাম যে আপনি সংবিধান ভায়োলেট করেছেন, আপনার তো ফাঁসি হবে। হ্যাঁ, তো সংসদ সর্বোচ্চ, কারণ সুপ্রিম কোর্ট একটা আইন যখন পাশ করে, সংসদ যখন আইন পাশ করে, ওই আইন পাশ করার পরে ওই আইন যদি আইন আলাদা হয় তাহলে সুপ্রিম কোর্টের কিছু বলার নেই। কিন্তু কোনো আইন যদি কোনো সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে মানে সাংঘর্ষিক হয়, তাহলে ওই আইন অথবা ওর আংশিক সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে। তো এখন আপনি যদি এখন এই সংসদ বসে বিরোধী দল অপোজিশন দল মিলেও যদি কোনো এন্ডোর্স করেন, ধরেন যে কোনো নাগরিক, অ্যাডভোকেট তো বহুত বসেই আছে, সুপ্রিম কোর্টে রিট করে দিল, বাতিল হয়ে যাবে, এটা তো কাজ হবে না। সুতরাং এখানে একটাই মাত্র পথ, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধন যতটুকু আইনের ভিতরে থেকে সম্ভব। যারা সংসদে আছে সবাই তো অভ্যুত্থানের শক্তি, সবাই একমত হয়ে এরা সংসদে আলোচনা করে, গঠনমূলক আলোচনা করে ওইটার সংশোধন করতে পারে। কিন্তু যেটা মৌলিক অধিকারের সাথে, মৌলিক সংস্কারের ভিতরে, অর্থাৎ 7 অনুচ্ছেদের সাথে ঢুকে যায়, সেটা আমার তো মনে হয় না এই সংসদ সেটা। বাট এটা নিয়ে বিরোধী দলের আমরা দেখলাম মাত্র 2 দিন সংসদ বসছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে বিরোধী দল খুব তাড়াহুড়া করছে। আপনাকে এরকম মনে হয়? না, তারা তো যেমন বিরোধী দল তো শুরুতে আপনার তারা কিন্তু সব কিছুতে কোঅপারেট করেছে। হ্যাঁ, ধরেন প্রথম সভাপতি নির্বাচিত হয়েছে, তারপর স্পিকার হয়েছে, ডেপুটি স্পিকার হয়েছে। হ্যাঁ, এরপরে যখন রাষ্ট্রপতি আসছে, আমার কথা হচ্ছে আপনি সেই রাষ্ট্রপতির কাছে আপনারা ওত নিয়েছেন, ওর ভিতরে ছাত্ররাও তো ছিল, উপদেষ্টা ছিল, সরকারে ছিল, ওত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। হ্যাঁ, এবং সুপ্রিম কোর্ট ম্যান্ডেট দিচ্ছে যে ডক্টরেট অফ লেজিসলেচার আপনারা প্রেসিডেন্ট উপদেষ্টা পরিষদ নিয়োগ করতে পারে। সে নিয়োগ করছে, করলে তাদেরকে 138 অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ সংবিধান সমন্ত রাখার ওত তারা নিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন তারা যখন রাষ্ট্রপতি উঠল, রাষ্ট্রপতি তো সংবিধান কর্তৃক ভাষণ রাষ্ট্রপতি দিবে, সংবিধানে লেখা আছে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভাষণ দিবে। রাষ্ট্রপতি যখন আসতে নিচে, তখনই জাতীয় পতাকা, এই জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। তখন কিন্তু আপনি দেখেন অপোজিশন থেকে কেউ দাঁড়ায় নাই। আমরা রাষ্ট্রপতি আসুক আমি না দাঁড়াই, বাট জাতীয় সঙ্গীত শুনলে তো আমাকে দাঁড়াতে হবে। এই জন্য আমাদের এটা মানসিকতা হয়ে গেছে এই দেশের। জাতীয় সঙ্গীত বাজলেই মানুষ অনেকে দাঁড়ায় যায়, সবাই দাঁড়ায় যায়, এবং অনেকে বুকে হাত রাখে, এটা রেসপেক্ট থেকে। কিন্তু অপোজিশন দাঁড়ায় নাই। তার মানে এটা একটা জনশ্রুতি আলোচনা, বাইরে আলোচনা হচ্ছে। ওরা তো দেশ বিশ্বাস করে না, সুতরাং ওরা জাতীয় সঙ্গীতকে রেসপেক্ট করবে কেন? দ্বিতীয়টা আসেন, দেখেন এরা প্লাকার্ড নিয়ে গেছে ভিতরে। প্রথম প্রশ্ন হচ্ছে সংসদে ভবনে প্লাকার্ড কিভাবে ঢুকলো, এবং ওটার ভিতরে লেখা আছে গাদ্দার, অর্থাৎ রাষ্ট্রপতিকে গাদ্দার বলা হয়েছে। তো এরপরে হাউকাউ, শেষে ওয়াকআউট। পত্রিকাগুলো যদিও লিখেছে ওয়াকআউট, কিন্তু অনেকে তো বলে যে এই যে তারা যে বলছে গাদ্দার লেখা, আনপার্লামেন্টারি ওয়ার্ড, এটা তারা করতে পারে না। যারা এটা হাতে তুলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, গেল এক। 2 হচ্ছে তারা যে অবস্থাটা তৈরি করছে, অনেকেই তো বলছে যে এইটা সংসদীয় মব, এরকম বলা হয়েছে। সুতরাং আমার কাছে তখন তারা এরপরে আপনার যেমন শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে, এটা একটু অগোছালো ছিল। শোক প্রস্তাব একটা হাজির করা হয়েছে, এরপরে অনেকেই প্রস্তাব শুরু করছে, সব যে প্রস্তাব করে সেটাই অ্যাকোমোডেট করে স্পিকার।
এবং শেষ পর্যন্ত এটা শেষ হলো এই কথাকে যে কোনো নাম যদি বাদ পড়ে থাকে, হ্যাঁ, তাহলে আপনারা সংসদ সচিবালয়ে পৌঁছায় দিবেন, সেটা অন্তর্ভুক্ত করা হবে। এইভাবে আপনার শোক প্রস্তাব হয়। শোক প্রস্তাব তো আগে আগে একটা কমিটি করে অনেক বিখ্যাত মানুষ আমি দেখলাম, জাফরুল্লাহ চৌধুরীর নাম মেজর নাই, ধরেন এই যে জাসদের ছিল নেতা ছিল, উনি নাই। মেজর জলিলকে শোনা যায় না, সিরাজুল আলম খান নাই। তো অনেকে ড্রপ হয়ে গেছে। হয়তো কেউ না কেউ ধরেন একজন সংসদ সদস্যের নামে তার নামটা দিল। আমার কথা হলো যে ওপেন এন্ডেড তো প্রস্তাব হইতে পারে না। সংসদের প্রস্তাব সংসদে আলাদাভাবে একটা কমিটি বা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে এটা সংসদে উত্থাপিত হবে। এর ভিতরে যদি মেজর কোনো না হয় তাহলে তো এটা চেঞ্জ হবে না। কিন্তু ওখানে তো সব ঢুকে গেছে, সব ঢুকে গেছে, যার ফলে অনেকেই বলতেছে যুদ্ধের উপর যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে যে ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করছে এই সংসদ, ট্রাইব্যুনাল বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে যে তাদের শোক প্রস্তাব, বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল। হ্যাঁ, শোক প্রস্তাব যে আপনার নিল তার মানে ট্রাইব্যুনালের রায় ঠিক না, এই জন্য শোক প্রস্তাব তো নিয়েছে। এই প্রশ্ন তো উৎপত্তি হয়েছে। এই জন্য আমি বলছি যে এখন যেটা হলো যে অভ্যুত্থানের শক্তি, এখন আইনগত এবং সাংবিধানিক অনেক ব্যারিয়ার তৈরি হয়েছে। ইচ্ছা করলেই রিট যে আছে জুলাই সনদ, এটা বাতিল হবে, এটা অবৈধ হবে, আপনি নিশ্চিত থাকেন এটা অবৈধ ঘোষণা হবে। তখন কি করবে, কি করবে? এই জন্য দেখেন শুরুতেই বিএনপি কিন্তু সংসদীয় ওত নিয়েছে, 138 অনুচ্ছেদ উল্লেখ করে ওতটা নেওয়া হয়েছে। আবার বিরোধী দল দুইটা ওত নিয়েছে, একটা জুলাই সনদ আর একটা সংবিধানে। সংবিধানটা ঠিকই 138 অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে, কিন্তু জুলাই সনদে কোনো সংবিধানের উল্লেখ নাই। একটা দিছে আর কি, পাগলা বুঝ দিয়ে দিছে আর কি, ওত নিয়েছে দুইটা। হ্যাঁ, তো এখন এটা যদি কোনো অবৈধ হয়ে যাবে তার চেয়ে বেটার। বিএনপি তো আপনি দেখেন কিছু নেগোসিয়েট তো তারা করতে চায়, এটা বোঝা গেছে। যেমন অপোজিশন থেকে ডেপুটি স্পিকার দিতে চেয়েছে এবং এটা অফারও দিয়েছে, ওপেনলি অফার দিয়েছে। কিন্তু অপোজিশন থেকে বলা হয়েছে যে না, জুলাই সনদ এবং সংসদ প্যাকেজ ডিলে হতে হবে। অর্থাৎ অপোজিশন থেকে জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে, এইটা উল্লেখ থাকলে তারা দিবে। এই জন্য ডেপুটি স্পিকার দেয় নাই, এখন বিএনপি ডেপুটি স্পিকার দিয়ে ফেলছে। হ্যাঁ, এই আর কি। তো এখন বিরোধী দল বলছে যে তারা সংসদেও গঠনমূলক সমালোচনা করবে, আর জুলাই সনদ না মানলে তারা আন্দোলন করবে। হ্যাঁ, এটা বলছে। তো সংসদ আবার বসবে, এখন দেখা যাক কি হয়। যদি আন্দোলনে যায়, জুলাই সনদ হাইকোর্টের যদি রায় আসে বা উচ্চ আদালতের রায় আসে, তখন কি করবে? সেটিও কিন্তু এক ধরনের নেগেটিভ তৈরি হয়েছে। শেখ হাসিনাও বলতেন যে সব কিছু আমি সংবিধান অনুযায়ী চলবো। এখন বিএনপিও, যেমন কালকে বিএনপি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের, তিনি কিন্তু বলেছেন সব কিছু সংবিধান অনুযায়ী হবে। না, বিষয়টা হচ্ছে সংবিধানে তো কোনো আইন এখন সরকারি দল করছে না। যেটা আছে, যেটা স্বীকৃত, অর্থাৎ রাষ্ট্রপতি যেটা ওত নিয়েছে এবং যে উপদেষ্টা পরিষদ করেছে সেটাতে স্টিক করতেছে। এই সংবিধানে যা আলোকে থেকে তারপরে আমার বক্তব্য হলো অভ্যুত্থানের শক্তি সব আলোচনা করে আইনে যাতে বেরিয়ে না, আইনে যাতে এটা ভণ্ড না। জুলাই সনদ তো অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল, তো আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। আমরা যদি জুলাই সনদ একদম টার্ন ডাউন করে দেন তাহলে তো আপনার জুলাই যে অভ্যুত্থান এটার প্রত্যাশা পূরণ হলো না। বিশেষ করে আমরা যারা প্রবীণ, ধরেন 71 সালে যুদ্ধ করেছি, বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন, সুশাসন, এই যে 55 বছর হয়েছে, আমাদের প্রত্যাশা তো পূরণ হয় নাই। তা আমরা তো 90-এ আশা করেছি, হয় নাই। হ্যাঁ, আমরা এই জুলাইতে এসে 24-এ আশা করলাম, সেটাও তো দেখি যে জটিলতার মধ্যে পড়ছে। আমরা চাই যে জুলাইয়ের যে যে অভ্যুত্থান হলো 24-এর, এই 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষার লাস্ট দাবিটা হচ্ছে ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিলোপ মানেই গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এটা আমি মনে করি অভ্যুত্থানের শক্তি এই আইনের জটিলতার ভিতরে খোঁচাখুচি না করে, কোনটা বৈধ অবৈধ ঘোষণা করে, আমার মনে হয় যেসব জিনিস ধরেন উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, তাই না, এখন
এটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এখন জামাত এবং 11 দল দাবি করেছে ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। বিএনপি বলেছে সংসদ সদস্যদের অনুপাতে হবে। এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তাহলে ওই যে নোট অনুযায়ী এখন বিএনপিটা আইনগতভাবে সার্ভাইভ করবে। জুলাই সনদ যেটা করছে এটা যদি এইটাই পাশ করতে হয় তাহলে তো বিএনপিটাই হবে, বিএনপিটাই হবে। কারণ 70 অনুচ্ছেদে এটা তো একটা সবাই একমত হয়েছে যে অর্থ বিল আর নো কনফিডেন্সের জায়গা ছাড়া, সরকারের বিরুদ্ধে ছাড়া বাকিগুলো 70 অনুচ্ছেদ কোনো অনুযায়ী কেউ স্বাধীনতা পাবে না, মতামত দিতে পারবে, এটা তো একমত। তো এগুলো তো বাস্তবায়ন করতে পারে, তাই না? বিচার বিভাগ স্বাধীনতা, এটাতে তো সমস্যা নেই, করতে পারে। তো আমার কথা হলো যেসব জায়গায় একমত হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা সেটা মোটামুটিভাবে স্বাধীন করা, ইলেকশন কমিশন স্বাধীন করা, এগুলোর ক্ষেত্রে তো 7 অনুচ্ছেদে আটকানো নাই। এইসব জিনিসগুলোতে তো একমত হয়ে বসে আপনার সিদ্ধান্ত নিতে পারে। আমার বক্তব্য একটাই যে অভ্যুত্থানের শক্তি এক হয়ে এইসব কোনটা অবৈধ কোনটা বৈধ এগুলো না করে সরকারি দলের পক্ষ থেকে যতটুকু ছাড় দেওয়া যায় এবং সংবিধানে যতটুকু অ্যালাউ করে, আইনে যতটুকু অ্যালাউ করে ততটুকু করে আমরা গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চাই। এটা করা উচিত। আমার একটি প্রশ্ন, আমি একটু বুঝতে চাই যে সংবিধান সংস্কার পরিষদ যে কথা বলা হচ্ছে, বাট আপনি একটু আগেই বললেন, আমরাও জানি যে অভ্যুত্থানে যে শক্তিগুলো তারাই তো এখন পার্লামেন্টে, 9টি দল, বড় 2টি দল আছে বিএনপি এবং জামাত, অন্য ছোট সব মিলে 9টি দল আছে। আলাদা করে আবার এই সংস্কার পরিষদ কেন? এটা আমার কাছে না, এটা তো আউলাবাজায় গেছে আলিরিয়াস। আপনার তারা যেটা করেছে জুলাই সনদ তৈরি করেছে, বিএনপি তো হ্যান্ডেল পেয়ে গেছে যে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা বাস্তবায়ন করব। এখন আগের বিএনপির 31 দফা দেওয়া ছিল না, 31 দফা তো তাদের সাথে যারা আন্দোলন করছে 230 ছিল, 2020 ছিল বেগম খালেদা জিয়া, ওইটা এনলার্জ হয়ে 31 দফা হয়েছে। অর্থাৎ তাদের সাথে যারা আন্দোলনে ছিল তাদের সাথে আলোচনা করে ঢুকছে। তো এখন 31 দফার বাইরে যা আছে এর কিছু কিছু জায়গায় তো নোট অফ ডিসেন্ট দেয় নাই, সেই জায়গাটা অন্তত পক্ষে যদি একমত হতে পারে তাহলে তো আমরা গণতন্ত্রের যাত্রাটা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা বিচার বিভাগের জায়গা স্বাধীন হয়ে গেছে, বিচার বিভাগের আলাদা সেক্রেটারিয়েট হয়ে গেছে, এখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় নাই। বিচার বিভাগ একটা বড় অর্গান, স্বাধীন হয়ে গেছে। ইলেকশন কমিশনের কোনো তো আইন করছে, এখানে নোট অফ ডিসেন্ট দেয় নাই, এটা হয়ে গেল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলোকে বলা হয়, হ্যাঁ, সেগুলোকে আপনার ধরেন, সেগুলো যদি আপনার মোটামুটি পরে ভুলে যাবো, এই আগে একটু জিজ্ঞেস করে নিই, এক ধরনের নেগেটিভ তৈরি করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে যে বিএনপি সংস্কার চায়নি, তারা জুলাই সনদ বাস্তবায়িত চায় না। এগুলো আসলে কেন তৈরি করা হচ্ছে? এটা বিএনপির আমি বলবো ব্যর্থতা। তারা পেরেছে, 11 দল পেরেছে, ওনারা পারে নাই। ওনারা তো নোট অফ ডিসেন্ট দিতে পারে, অনেক দলই দিছে, তো ছোট দলও দিয়েছে, জামাতও নোট অফ ডিসেন্ট দিয়েছে। জামাতরা যেমন নারী আসন যখন বলা হয়েছে আপনার 10% থাকবে, বিএনপিও তো দেয় নাই, নারী আসনে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা তো নারী নেতৃত্বে বিশ্বাস করে না, নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা। অর্থাৎ বিএনপি প্রচারে এটা বলতে পারে নাই আমরা জুলাই সনদে কি কিতে নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং কি কি আমরা মেজর সংবিধানে যেগুলো 7 অনুচ্ছেদে বাধাও দেওয়া আছে, অর্থাৎ গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনের জন্য বাধা নয় কোন কোন সংস্কারে, সেটা তো আলাদাভাবে প্লিট করতে পারে নাই। যে আপনি বললেন ন্যারেটিভ তৈরি করতেছে, বিএনপি তো ন্যারেটিভ তৈরি করতে পারে, করে নাই, বলে না, খালি ওই এক সালাউদ্দিন সাহেব স্পোকম্যান হিসাবে ওই ইস্যু আসলে কথা বলে, এইটুক। এই জন্য একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার চায় না। বিএনপির তো 31 দফা আগে দেওয়া ছিল, এখন ওইটার সাথে আপনার ওই যোগ হয়েছে, কিছু ভিন্নভাবে আসছে। যেমন যেটা আমি বললাম উচ্চকক্ষ নিম্নকক্ষ, এখানে সংসদের সিট অনুপাতে তারা চাইছে ভোটের অনুপাতে, এইটা পার্থক্য হয়েছে। এখানে নোট অফ ডিসেন্ট হয়েছে। ধরেন এখানে তো আলোচনা যদি কোর্ডিয়ালি আলোচনা করে, এটার ক্ষেত্রে তো 7 অনুচ্ছেদে ভেটো দেওয়া নাই, রাষ্ট্রদ্রোহ মামলা নাই,
এটা বিএনপি ইচ্ছে করলে ছেড়েও দিতে পারে, তাতেও তো মেজরিটি থাকবে। জি, বিএনপি জি, যে জি। সিট পাইছে, কিন্তু আপনি যদি বাহাস করেন তাহলে অপরপক্ষ তো বিরক্ত হবেই। 2/3 মেজরিটি পাইছে, তো বিএনপি এখন ধরেন পিপলস পারসেপশন যাই হোক, তারা সরকার থাকলে যে কোনো আইন পাশ করে ফেলতে পারে। তারা তো বলতে পারে যে না, জুলাই সনদ অবৈধ, কোর্টে যাওয়া লাগে না, তারাই তো বলতে পারে যে না, এটা আইনে অ্যালাউড না। জুলাই ওরা বসে থাকলো, 2/3 মেজরিটি হাত তুলে বাতিল করে দিল, কি করবে? তো সুতরাং এখানে আমার বক্তব্য হচ্ছে যে দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনের জন্য যে সংস্কারগুলো মেজরিটি দরকার, সেই সংস্কার আলাপ আলোচনা করলে, ইগো কাজ না করলে সম্ভব। এবং কোনটি দেশের জন্য কল্যাণকর নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো ভালো বোঝে, তারা একমত হয়ে করুক না। যেসব জায়গায় দেখা যায় যে এই 7 অনুচ্ছেদের কতগুলো মৌলিক যে সংস্কারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেখানে বাইন্ডিং আছে, ভিন্নভাবে একটা ল তৈরি করুক না, ভিন্ন পাশ কাটিয়ে 7 অনুচ্ছেদ পাশ করে আইন করুক না। কিন্তু এটার জন্য তো আন্ডারস্ট্যান্ডিং লাগবে, আপনার কোঅপারেশন। সেই আন্ডারস্ট্যান্ডিং হবে কি মনে হয় আপনার কাছে? আমার কাছে খুব একটা আশাবাদী হতে পারছি না, কারণ দেখা গেল যে জামাত থেকে পার্লামেন্টে যখন ওই প্রেসিডেন্ট উঠলো, তখনই বক্তৃতা দিতে চাইলো, তখন কিন্তু স্পিকার তাকে নিবৃত্ত করলো যে না, এখন প্রশ্ন সংবিধানের রীতিনীতি অনুযায়ী এখন প্রশ্ন উত্তর হবে, মানে প্রস্তাব উত্থাপন হবে, তারপরে যেসব প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা উত্থাপিত হবে, তারপরে আপনি বক্তৃতা দিতে পারবেন, এটা বলা হয়েছে। তখন বিএনপির বিরোধী দল থেকে বলা হয়েছে আমরা রাষ্ট্রপতির এবং প্রজ্ঞাপনের ব্যাপারে আপনার 50 ঘন্টা আলোচনা করব। সেটা সিদ্ধান্ত হয়েছে, করুক 50 ঘন্টা। কিন্তু টিআইবি অলরেডি বলে দিয়েছে 50 ঘন্টায় খরচ কত, এইসব খরচের হিসাব দিচ্ছে, পার ডে এত, তাহলে এত টাকা গরিবের টাকা কেন খরচ করবেন, কি আলোচনার বিষয়? তা এখন ধরেন, যেমন বলি 133টা প্রজ্ঞাপন জারি হয়েছে, এই 133টা প্রজ্ঞাপন সংসদে উত্থাপিত হয়েছে, উত্থাপিত হওয়ার পরে স্পেশাল কমিটির কাছে গেছে। এখন আপনি দেখছেন যে রাষ্ট্রপতি কিন্তু কালের কণ্ঠে সাক্ষাৎকারে বলেছে অনেক অধ্যাদেশ সে জানেও না, সে স্বাক্ষরও করে নাই, জারি হয়ে গেছে তার নামে। হ্যাঁ, তো তাহলে যেগুলো জারি রাষ্ট্রপতি স্বাক্ষর করে নাই, যেটা জানে না, সেটা তো অবৈধ, সেটা তো বাদ দিতে হবে। সেটা যদি আবার দিয়ে আসে, তাহলে যদি আবার কেউ রিড করে। আমরা রাষ্ট্রপতি নিয়ে আবার আলোচনা করছি। আমরা জানি যে গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্রপতি এক ধরনের, আমি যদি সরাসরি বলি, এক ধরনের বন্দি জীবন যাপন করেছেন। তিনি কোথাও যেতে পারেন না। একটু আগে বললেন যে তিনি সিগনেচার দেননি, বলা হয়েছে তিনি সিগনেচার দিয়েছেন। কিন্তু এখন কিন্তু তিনি আবার একটু আলোয় এসছেন, মানে একটু ওপেন হয়েছেন। আলো আসছে, তার একটা বক্তৃতা ইন্টারভিউতে আছে, যখন তাকে আপনার পদত্যাগ করার জন্য চেষ্টা করা হয়, বঙ্গভবনে গেছে না, জি, বৈষম্য বিরোধী ছাত্র, তখন তো এনসিপি হয়নি, তখন গেছিল না, তখন কিন্তু 3 বাহিনীর প্রধান এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে, তাকে ব্যাকিং দেওয়া হয়েছে, আপনি রিজাইন করবেন না, হ্যাঁ, আপনাকে তারা পারবে না, এবং তারা কিন্তু তাদেরকে গার্ড দিয়েছে। এখন সে সাংবাদিক, আপনার সে সংসদে বক্তৃতা দিছে, সে তো রাষ্ট্রপতি আছে, যেমন এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। তো ওনার ট্রেনিং দরকার আছে না? রাষ্ট্রপতি যতক্ষণ আছে সাংবিধানিকভাবে, তার বিরুদ্ধে মামলা করা যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না, হ্যাঁ, গ্রেপ্তার করা যাবে না। অভিশংসন করতে হলে তাকে আপনার কারণ তো উল্লেখ করতে হবে, কারণটা কি? তো সাংবিধানিকভাবে ঠিক আছে, আপনাকেও হত্যা হয়েছে, যাকে যে বলতেছে তাকেও, নাহিদ ইসলামকে ওত নিছে না, সে তো ওত নিয়েছে, এখন তার কয় ও সে ফেসিবাদের দোষর। ফেসিবাদের দোষর কি সংবিধানে লেখা আছে? কোথাও লেখা আছে ফেসিবাদের দোষর? এই কথা কয়ে তো বিচার হবে না, বিচার তো আইনে, হয় কোনো আইনে ফৌজদারি অপরাধের জায়গায় দাঁড় করতে হবে, অথবা সংবিধান ভায়োলেট করছে। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান ভায়োলেট করেছে, কারণ যেমন যেমন যে কোনো চুক্তি, এমনকি গোপন চুক্তি, সব চুক্তি বাইরে যখন করবে তখন রাষ্ট্রপতির কাছে, এই সংবিধানে লেখা আছে, রাষ্ট্রপতির কাছে পেশ করবে, রাষ্ট্রপতি এটা সংসদে পেশ করবে। কিন্তু উনি তো এই 18 মাস সরকারে ছিল,
কোনো দিন রাষ্ট্রপতির সাথে দেখাও করে নাই, না, একবারও না। একবারও না। তাহলে তো উনি সংবিধান ভালো। রেওয়াজ আছে কিন্তু যে সরকার প্রধান দেশের বাইরে গেলে তিনি এসে কিন্তু রাষ্ট্রপতিকে ব্রিফ করে, যদিও প্রধানমন্ত্রীর উপদেশেই সব কাজ করে। যেমন ধরেন সংসদে বলা হচ্ছে সে তো বাংলাদেশ জিন্দাবাদ বলেছে, সে শেখ হাসিনার সরকারকে ফেসিবাদ বলেছে। আরে ওটা তো ওনার বক্তৃতা না, এটা সরকার যেটা ধরায় দিয়েছে, ক্যাবিনেট অ্যাপ্রুভ করছে, সেটা সে পাঠক। রাষ্ট্রপতি ব্যক্তি নেই, একটি প্রতিষ্ঠান। তো এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছিলেন যে ওই যে অ্যাডভোকেট হামিদ সাহেব বলতো না যে উনি খুব উইটি কথাবার্তা বলতো, উনি বলতো না আমি বড় একটা পশ জেলখানার মধ্যে আছি। হ্যাঁ, আর বিচারপতি শাহাবুদ্দিন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু বলেছেন রাষ্ট্রপতি, ওই তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে এসে চলে আসে, তো রাষ্ট্রপতি ছিলেন। তিনি বললেন যে প্রেসিডেন্টের শুধু মাজার জিয়ারত করা ছাড়া কোনো ক্ষমতা নেই। তিনি প্রধান বিচারপতি এবং তিনি প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, তিনি নিয়োগ করতে পারেন, তাও ইনডাইরেক্টলি যে দল মেজরিটি পায় সেই দল কল দেয়, আপনার সরকার গঠন করলে পারেন। কিন্তু তিনি ইচ্ছে করলে পারেন, ইচ্ছে করলে ধরেন এই সরকারের এই এখন যে সংসদে আছে, সংসদে যদি ধরেন একটা দল মেজরিটি পাইলো, 150টা সিট পাইলো, একটা সিট শর্ট, উদাহরণ দিলাম, একটা শর্ট, আর একটা দল ধরেন 140টা সিট পাইল, তাহলে সরকার তো গঠন তাদের মধ্যে হওয়া উচিত। সে ওই 2টা সিট পাইছে, ওই দলকে কল দিল, তুমি যদি মেজরিটি বানাতে পারো তুমি আসো, তুমি সরকার গঠন করো। এই 2 দলের ভিতরে যে তার সাথে যাবে, ওই ছোট দল থেকে প্রধানমন্ত্রী সে অত্নি হয় দিতে পারে, সরকার গঠন করাই দিতে পারে, এরকম আর কি। তো এটা হয় না আমাদের দেশে, এবং সব দেশেরই কালচারে হচ্ছে যে পার্টি সবচেয়ে বেশি সিট পায় তাকেই অফার করা হয়, পার্টি প্রধানকে অফার করা হয় যে আপনি সরকার গঠন করেন। সে যেহেতু বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে গেছে, 200 সিটের উপরে পেয়ে গেছে, 151 হলেই তো সে কল পায়, তাকে ডাক দিয়েছে, সরকার গঠন করছে, এখানে তো দোষের কিছু হয়নি। এখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা কিন্তু বলা হচ্ছে, এবং এটা বোধহয় জুলাই সনদেও আছে। না, জুলাই সনদ আছে, এখানে তো 7 অনুচ্ছেদেও কিন্তু বিরোধ নাই, 31 দফায়ও বলা আছে, এবং বেগম খালেদা জিয়ার সময়ও কিন্তু 2020-তেও বলা হয়েছিল, যে ওয়েস্টিনে বলা হয়েছিল যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে, হয়তো এখন একটু বেশি বাড়াইছে কথার কথা, সেটা আলোচনা করলে সেটা তো আর ওই 7 অনুচ্ছেদে মৌলিক সংস্কার না, সেটা তো আর বাধা না। আপনার সেটা তো আমার কথা হলে এই বাহাস না করিয়া আপনি বসলেই তো এটা সমাধান হয়। আপনি ব্যালেন্স করেন রাষ্ট্রপতি কতটুকু ক্ষমতা পাবে, কতটুকু পাবে না। ধরেন যদি কোনো রাষ্ট্রপতি বিএনপি 2/3 মেজরিটি পাইছে, তারা তো ফাইনালি রাষ্ট্রপতি তো একজন দিবে, হ্যাঁ, কখন দিবে জানি না, হয়তো এই রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত বাহাত চলবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রপতি থেকে গেল, হইতে পারে, আর না হলে রাষ্ট্রপতি দিল, তখন কিন্তু এই রাষ্ট্রপতিকে হয়তো প্রধানমন্ত্রী বলবে আপনি রেজিগনেশন করেন, ভদ্রতায় বললে আমরা রাষ্ট্রপতি দেবো, সে রিজাইন করবে। যদি অভিশংসন করতে চান তাহলে তো জটিলতা, অভিশংসন হলে তার বিরুদ্ধে চার্জ তো নিয়ে দাঁড়াতে হবে, এই কারণে অভিশংসন করলাম, হ্যাঁ, করে তারপরে অভিশংসন করে ভোটে দিবেন। ভোট দিলে তো এখন ধরেন ভোটে দিলেন, বিএনপি 2/3 মেজরিটি আছে, এখন বিরোধী দল অল্প আছে, এখন অভিশংসন যে নাহিদ ইসলাম বলতেছে, বিরোধী দল বলতেছে অভিশংসনের প্রস্তাব উঠাইলো যে কোনো একটা, বিএনপির এরা চুপ হয়ে রইল, অভিশংসন হবে না তো। অর্থাৎ আমি এইটাই বলছি যে অবশ্যই আলাপ আলোচনা, গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সকল সমস্যা করা সম্ভব, একটা গণতান্ত্রিক পথে যাত্রা করা এবং আইনের শাসন, সুশাসন তৈরি করার পক্ষে সম্ভব। এমনকি প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ভিতরে ক্ষমতার ব্যালেন্স, এটাও সম্ভব। হয়তো জুলাই সনদে আমি হুবহু যত ভাষা লেখা আছে ওইটা হবে না, কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা তো বাড়ানো যাবে, এবং প্রেসিডেন্ট আপনার যে সিস্টেমে এই পার্লামেন্টের ভোটেই কিন্তু নির্বাচিত হবে, প্রেসিডেন্ট তো শেষ পর্যন্ত বিএনপিরই হবে। তো আপনি তাহলে এটা নিয়ে বাহাস করে লাভ। আজকে গণমাধ্যমে রিপোর্ট দেখলাম যে এই রাষ্ট্রপতি এখন যিনি আছেন
তিনি আর তাকে আরো 1 বছর রাখা হতে পারে। এটা কিন্তু বাস্তব যে এখন কিন্তু সরকারি দলের উপর নির্ভর করছে তিনি আদৌ প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না। কারণ সংসদে এই প্রত্যেক বছরের সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, এটা সংবিধানে লেখাই আছে, এর কোনো বিকল্প রাখা নেই। প্রেসিডেন্ট অসুস্থ হলে কে করবে এটাও লেখা নাই, তিনি করবেন। এখন এই সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি বৈধ, এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়ে ও আছে। এটি কিন্তু পাল্টা জবাব দেওয়া হচ্ছে যে সংবিধান অনুযায়ী তো এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরকম কিন্তু বলা হচ্ছে। না 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 না, ওখানে বলা আছে, সংবিধানে বলা আছে, যেমন স্পিকার, ডেপুটি স্পিকার প্রশ্ন তুলছিল যে ডেপুটি স্পিকার কোথায়? জি সে তো ইয়েতে ছিল, সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছিল, তাহলে সে কি আছে না নাই জানলাম না। ডেপুটি স্পিকার জেলখানায় আছে, তার বিচার হচ্ছে, তাকে প্যারোলাইন আনলেও তো হয় না। স্পিকার এবং ডেপুটি স্পিকার সংসদে বসতে হলে তাকে সংসদ সদস্য হতে হবে, এটা পরিষ্কার লেখা আছে। সুতরাং ওনারা তো সংসদ তো ভেঙে দিছে, জি জি। সংসদ তো নাই, সুতরাং ওনাদেরকে স্পিকার বানানো সম্ভব না। স্পিকার বা আবার বলা আছে সংসদের থেকেই স্পিকার নির্বাচিত হবে, সেটা নির্বাচন করেছে, যার ফলে বিরোধী দল কিন্তু এখানে আপত্তি করে নাই, এটা কিন্তু এগ্রি করছে এবং সমর্থন দিয়ে গেছে, এবং তারা করতালি করে এটা ইয়েও করেছে, কংগ্রেস। আমরা প্রত্যাশা করি আমাদের সংসদ প্রাণবন্ত হোক, বাংলাদেশে যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে সেটি কন্টিনিউ করুক, বাংলাদেশ ভালো চলুক, দেশ সামনের দিকে এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে।